আজকের গল্প রহস্যময় দ্বীপ। গল্পটির রচনা এবং পরিচালনায় আমি মঈন শেখ। গল্পটির প্রধান চরিত্র ঈশা, জয় এবং সুকুমার। ঈশার ভূমিকায় দেবরতী দা, সুকুমারের ভূমিকায় ঋত্বিক সিংহ রায় এবং লুইস এর ভূমিকায় মৃন্ময় চক্রবর্তী। আর গল্প পাঠ জয়ের ভূমিকায় এবং অন্যান্য চরিত্রে আমি মঈন শেখ। শুরু হতে চলল রহস্যময় দ্বীপ প্রথম পর্ব। হাতটা ধর। হ্যাঁ হ্যাঁ ওটাই। এটা কোথায় এসে উঠলাম আমরা? মনে তো হচ্ছে এটা একটা দ্বীপ, আশেপাশে কোনো জনবসতিও নেই। চল দেখি, এগিয়ে যাওয়া যাক। কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের থেকে সাহায্য চেয়ে নেব। এই জয়, জয়, বাকিরা কোথায়? কোথায় বাকিরা? কি হলো? চুপ করে আছিস কেন? বল। মানে ওই আর মানে আরে ওই কি আমতা আমতা করছিস? বল। রোহিত আর সনিকে বাঁচাতে পারিনি। সুকুমার জখম হয়েছে, ওকে গাছে হেলানা দিয়ে বসে এসেছি। মানে ওদের বাঁচাতে পারিসনি? মানে বাড়ি গিয়ে কিভাবে ওদের বাবা মাকে মুখ দেখাবো? জবাব দে আমায়, জবাব দে। কি জবাব দেবো বল? আরে তুই দেখলি না, সমুদ্রের ঝড়টা হঠাৎই এলো, এসে সব তছনছ করে দিল। জাহাজ ভেঙে খান খান হয়ে গেল। আর একখানা সেই জাহাজের কাঠের পাটাতনে তোকে আর সুকুমারকে রেখে ওদেরকেও দেখতে বেরিয়েছিলাম। কিন্তু ওদের না পাওয়ায় আবার সাঁতরের কাছে যে দ্বীপটা পেয়েছি সেটাতে এসেছি। কি জানি আবার কখন ঝড় উঠে আসে সে ভেবে। এসে দেখি সুকুমার জখম। দেখ, এভাবে বসে কান্না করলে কোনো পথ বেরোবে না। আমাদের এগিয়ে যেতে হবে, নয়তো আমরা মারা যাব। ঈশ্বর, আমায় কেন তুলে নিলে না? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? আমি এখন বাড়ি ফিরে কি জবাব দেব? ঈশা, কান্না থামা। দেখ, আমাদের এগিয়ে যেতে হবে, আর সুকুমারেরও তো চিকিৎসা করাতে হবে, নাহলে বেচারা যন্ত্রণায় এখানে হয়তো মারা যাবে। তোর চোখে তো দুঃখ দেখা যাচ্ছে না। তোর কি গেছে? গেছে তো আমার ভাই দুটো। তোর বন্ধু তো ঠিক আছে, তোর কোনো দুঃখ হচ্ছে না, না? ঈশা, নিজেকে সামলা। দেখ, তোর যতটা নিজের ঠিক ততটা আমারও নিজের, কিন্তু পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। এখন যদি এইভাবে বসে থাকি আর কান্না করি, ওরা আর ফিরে আসবে না। তারা দুজনেই সুকুমারের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখে সুকুমার বিড়বিড় করে কি বলে আবার অজ্ঞান হয়ে গেল। দেখছিস ওর অবস্থা, তাই বলছি এগিয়ে চল। এখানে বসে থাকার কোনো লাভ হবে না। প্লিজ চল। চল। জয় সুকুমারকে কাঁধে করে এগিয়ে নিয়ে গেল। তবে শুরু থেকে বলি, শুনুন। জয়, ঈশা এবং সুকুমার এরা ছোটবেলার বন্ধু। একই স্কুল থেকে পড়াশোনা করেছে, কিন্তু সুকুমার মাধ্যমিক দেওয়ার পর গ্রাম ছেড়ে তার মা বাবার সঙ্গে শহরে চলে যায়। তবুও তাদের বন্ধুত্ব এখনো যায়নি। মাঝে মধ্যে দেখা হয় এবং ফোন কলে কথাবার্তা হয়। ছোটবেলা থেকেই ঈশা ও জয় একে অপরকে পছন্দ করত। এখন বর্তমানে ঈশা একজন স্কুলের শিক্ষিকা, আর জয় হলো একজন মিলিটারি অফিসার। সুকুমার একটা বড় কোম্পানিতে চাকরি করে। গত সপ্তাহে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। বাড়ির সবার অনুমতি নিয়ে তাদের আশীর্বাদ সম্পূর্ণ হয় এবং পরের মাসে তাদের বিবাহ। রোহিত এবং সনি হলো ঈশার
মামাতো ভাই। ঈশা জয়কে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জোর করে, তাই অবশেষে ঠিক হয় ঘুরতে যাওয়া হবে মরিশিয়াস দ্বীপ। কথাটা বাড়ির লোকেদের সামনে রাখা হয়। সে সুবাদে তারা দুই ভাই জেনে যায়, তাই তারাও বায়না করে যাওয়ার জন্য। সুকুমারকেও ব্যাপারটা জানানো হয়। অফিস ছুটি নিয়ে সুকুমারও বেরিয়ে পড়ল তাদের সঙ্গে। মুম্বাই থেকে জাহাজ ছাড়বে। প্রায় 10-12 দিন সময় লাগবে গন্তব্য স্থলে পৌঁছতে। সেই অনুযায়ী তারা তাদের জিনিসপত্র প্যাক করে নিয়েছে। জয় কক্স অ্যান্ড কিং এজেন্সির মাধ্যমে ট্রিপটি বুক করে নিয়েছিল। তারাই সমস্ত দায়িত্ব বহন করবে, যেমন থাকা, খাওয়া, সাইট সিইং, সমস্ত কিছু। অনেক মানুষের সমাগম, সবার একটাই গন্তব্যস্থল মরিশিয়াস। জাহাজ মুম্বাই বন্দর থেকে প্রায় রাত 8:10 যাত্রা শুরু করল। জাহাজে কেটে গেছে 10টি দিন। তাদের সঙ্গে আরো 2000-এরও বেশি যাত্রী। তাদের মধ্যে অনেক কারোর সঙ্গে আলাপ হয়েছে তাদের। কলকাতার সদ্য বিবাহিত দম্পতি তারাও যাচ্ছে। এতদিন তাদের সঙ্গে ভালোই ভাব হয়েছে তাদের। যতই হোক নিজের শহরের লোক বলে কথা। আজ জাহাজের শেষ রাত। কাল দুপুর নাগাদ জাহাজ তার গন্তব্যে পৌঁছবে। জাহাজের মূল লাউঞ্জে সবাই তখন পিয়ানো শো উপভোগ করছে। বাইরে হঠাৎই শোনা গেল বিদ্যুৎ চমকের শব্দ। সমুদ্রে ঝড় উঠেছে। সবাই জানালা দিয়ে দেখে একটা কালো মেঘ যুক্ত সাইক্লোন জাহাজের দিকে ধেয়ে আসছে। যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সবাই একে অপরের দিকে তাকায় আর ঈশ্বরের নাম জপ করতে শুরু করে। কিছু মুহূর্তের মধ্যেই সাইক্লোনটি জাহাজকে ঘিরে ধরে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যেদিকে পারে দৌড়তে থাকে, কিন্তু আর তাদের শেষ রক্ষা হয় না। জাহাজটা নিয়ন্ত্রণ হারায় এবং ভেঙে যায় খান খান হয়ে। সে ঝড় গিলে খায় জাহাজের সঙ্গে সেই অসহায় মানুষের আর্তনাদগুলিও। সেই লোলকমুখী ঝড়ের এখন খিদে মিটেছে। শান্ত, সব শান্ত। ঈশা, ঈশা, ওই দেখ একজন দাঁড়িয়ে রয়েছে। চল ওকে কিছু জিজ্ঞাসা করা যাক। লোকটির গায়ে এক মিশকালো অর্ধপ্রায় ছেঁড়া তালিযুক্ত চাদর। গা থেকে বিটকেল গন্ধ আসছে। কি জানি শেষ কবে স্নান করেছিল। মাথায় হাতে গোনা কিছু চুল। থুতনির নিচে মনে হচ্ছে কয়েকখানা দাড়ি লাগানো। গোঁফ নেই বললেই চলে। সমস্ত মুখে অসংখ্য বলি রেখা। হাতে একখানা শুকনো গাছের ডাল। সেটার ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ লোকটি। জয় তাকে জিজ্ঞেস করল, বলছি আমাদের সাহায্য দরকার। আপনি কি আমাদের ভাষা বুঝতে পারছেন? উই নিড হেল্প, প্লিজ প্লিজ হেল্প আস। লোকটি তার মুখখানা তুলে দেখল, কিন্তু কোনো কথা বলল না। জয় আবারও সাহায্যের জন্য হাত বাড়ালো, কাকতো মিনতি করল, কিন্তু ফল কিছু হলো না। হাল ছেড়ে তারা এগিয়ে গেল। তখনই পিছন থেকে এই লোকটা স্যাঁতসেঁতে গম্ভীর গলায় কিছু বলে উঠল।
লোকটির ভাষা তারা কিছুই বুঝতে পারল না, তাই তাকে অগ্রাহ্য করে আবার এগিয়ে গেল। লোকটি আবারও কি বলে উঠল, Preparas, pas por la person por all interval salena antajelar sineha. ভারে মুশকিল, কি বলছে বলতো লোকটা? এতক্ষণে মুখে তো দানা গুজে ছিল, কোনো কথা বেরোচ্ছিল না। এখন কি বলছে এগুলো? মানে সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে কিছু বুঝতেই পারছি না ঠিক কোন ভাষায় কথা বলছে। আমার মনে হয় ফ্রেঞ্চ ভাষা বলছে। দেখ, ঝড়ে আমাদের যেখানেই নিয়ে আসুক, এটা কিন্তু মরিসিয়াসের আশেপাশেই কোনো নাম না জানা দ্বীপ হবে। আচ্ছা, তোর ফোনটা কোথায়? বার কর না, যেগুলো বলছে ট্রান্সলেট করি। এই নে ধর। কি ভাবছিস? এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। আরে ফোনটা কখন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। ওই বিচে যখন তুই অজ্ঞান হয়ে পড়েছিলি তখন পকেট থেকে ফোনটা নেটওয়ার্ক চেক করার জন্য বার করলাম, দেখি বন্ধ হয়ে পড়ে আছে, একদম ফুললি ডেড। কি আর করা। ও শিট, এখন কি করব তবে? লোকটা কি বলছে তা আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের কি এগিয়ে যাওয়া ঠিক হবে? দেখ, সামনে আমাদের জন্য যেরকমই বিপদ অপেক্ষা করুক না কেন, এখনকার বিপদের থেকে বড় নয়। তাই আমাদের এখানে দাঁড়িয়ে থেকে ভাবার চেয়ে এগিয়ে যাওয়া অনেক ভালো। আর সুকুমারের সময়ের মধ্যে চিকিৎসা করাতে না পারলে সে মারা যাবে। তারা সেই লোকটিকে অগ্রাহ্য করে আবারও এগিয়ে গেল। এই দ্বীপের সৌন্দর্য তাদের চোখে পড়লেও তারা উপভোগ করতে পারছে না। চাঁদের আলোয় দ্বীপটি পুরো পরিবেশ জলজল করছে। নাম না জানা কত রকমের ফুল ফুটে রয়েছে। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। জঙ্গলের ভেতর থেকে পাখির কলরব ভেসে আসছে। মাঝে মধ্যে এক অজানা পাখি ডেকে উঠছে। জয় বন্ধুকে কাঁধে করে এগিয়ে নিয়ে চলল। জয়ের মাথায় ভেসে এলো সেই কথাগুলো, যেগুলো তারা সেদিন চায়ের দোকানে বসে আলোচনা করছিল। দেখ বন্ধু, আমরা কিন্তু দ্বীপে গিয়ে খুব এনজয় করব, এক্সপ্লোর করব সেই দ্বীপের জঙ্গলগুলো, অনেক মজা করব, অনেক। হ্যাঁ ভাই, আমার তো আরো কিছু প্ল্যান রয়েছে। আমরা কিন্তু জঙ্গলের মধ্যেই তাঁবু খাটাবো আর সেখানে বনফায়ারও করবো। উফ, দারুণ মজা হবে। আরে বাস, হেভি হবে, একবারে জমি ক্ষীর। আমার অনেক দিনের ইচ্ছে এরকম কিছু করার। আগে করেছি, কিন্তু সেটা তখন ডিউটিতে ছিলাম, আর এনজয়মেন্ট আলাদা। ডিউটির মধ্যে দেশের জন্য লড়ে গিয়েছি, কখনো খেতে পাইনি, কখনো ঠান্ডা খোলা আকাশের রাত কাটিয়েছি, কিন্তু তোদের সাথে এইভাবে সময় কাটানোর মজাটাই আলাদা। কিন্তু বন্ধু, যদি তোর হবু বউ কিছু বলে কিংবা না যেতে চায়, তখন কি করবি? সোজা কথা, যাবো অ্যাডভেঞ্চারে, ঘুরতে, ঘরে বসে থাকার জন্য তো নয়। হ্যাঁ, যদি না যেতে চাই তবে হোটেলে বসে ভাইয়েদের সঙ্গে কোনো কার্ডস গেম খেলবে, আমার তাতে আপত্তি নেই। পা চালানোর শব্দ আর ঝিঝির ডাক রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। ঈশা লক্ষ্য করে সামনে একটা ছোট্ট মতো কুঁড়ে এবং সেখানে আলো জ্বলছে। ঈশা আলতোভাবে জয়কে ডেকে বলল, সামনে একটা ঘর, মানে কুঁড়ে ঘর, আলো রয়েছে তাতে, যাবি কি? হ্যাঁ চল, দেখা যাক না কেউ আছে কিনা। এমনি এমনি তো আলো চলবে না, আর যদি কেউ থেকে থাকে তাহলে সেখানে সুকুমারের চিকিৎসাটাও হয়ে যাবে, আর না হলে কোনো না কোনো উপায় ঠিক একটা বার হয়ে যাবে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, যার সামনে একখানা তেলের বাতি টাঙানো রয়েছে। তারই আলোয় আলোকিত হচ্ছে চারিপাশটা। জয় ঘরের লোকের উদ্দেশ্যে ডেকে উঠল, বলছি, কেউ কি ঘরে আছেন? হ্যালো, কেউ কি ঘরে আছেন?
ইজ এনিওন হোম? কেউ আছেন ঘরে? না, কোনো তো জবাব পাওয়া যাচ্ছে না রে ঈশা। কিছুক্ষণ ডাকাডাকির পর দরজাটি খুলে গেল। ভিতর থেকে একটা মহিলা বের হয়ে এলো। মহিলাটি আপাদমস্তক তাদের 2-3 বার দেখল, তারপর ইশারায় তাদের ভিতরে ডাকলো। জয় ও ঈশা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারপর ঘরে প্রবেশ করলো। ঘরের ভেতরে কোনো রকম আসবাবপত্র তাদের চোখে পড়ল না। একখানি টিমটিমে বাতি জ্বলছে ঘরের কোণায়, তার এই আলো ছড়িয়ে পড়ছে ছোট্ট কুঁড়েটিতে। বাতিটা হাতে তুলে নিল মহিলাটি। সুকুমারের কাছে এসে ভালোভাবে দেখল তাকে। তারপর মহিলাটি বাইরের দিকে চলে গেল। ফিরে এলো হাতে লালচে রঙের কিছু পাতা নিয়ে। পাতাটি বেটে জলের সঙ্গে মিশালো মহিলাটি। সেই মিশ্রণটি সুকুমারকে খাওয়ানো হলো। সুকুমারের কোনো রকম সাড়া নেই, শুধু বুকের বাঁ পাশটা ওঠানামা করছে। কিছু মুহূর্ত পর হঠাৎই কেসে উঠল সুকুমার এবং মুখ থেকে তার কিছু জল বেরিয়ে এলো। মহিলাটি কাপড় ছেঁড়ার সঙ্গে কি একটা মিশিয়ে সুকুমারের কাটা জায়গায় বেঁধে দিল। মহিলাটি তাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। খাবার বলতে শুকনো কিছু স্থানীয় ফল। পানীয় হিসাবে খেলো তারা ডাবের জল। অবশ্য হ্যাঁ, তাদের কাছে এটাই এখন অমৃতের থেকে কিছু কম নয়। মহিলাটি ইশারায় বোঝাতে চেষ্টা করলো যে সে কথা বলতে পারে না, তার স্বামীকে হারায় সে। তবুও ছেলেকে নিয়ে ভালো জীবন কাটাতে লেগেছিল, কিন্তু ঈশ্বর মনে হয় সেটাও চাননি। নিজের চোখের সামনে পুত্রকে মরে যেতে দেখে কণ্ঠস্বর হারায় সে মহিলা। অবাক হয়ে যায় তারা এ কথা শুনে। বাকি কিছু আরও জিজ্ঞাসা করার আগেই মহিলা তাদের বিশ্রাম নিতে বলে চলে যায়। সকাল হয়ে গিয়েছে। বাইরে শোঁ শোঁ শব্দে বাতাস বইছে। এদিকে জয় ও ঈশা উঠে পড়েছে। বাইরে এসে দেখে রাতের ভূতপুরি এখন সৌন্দর্যের মায়ায় জড়িয়ে ধরেছে চারিপাশটা। ঘরের ভেতর দিক থেকে আওয়াজ আসায় তারা সেই দিকেই গেল। সুকুমার উঠে পড়েছে। আগের থেকে কিছুটা হলেও সুস্থ দেখাচ্ছে তাকে। এক রাত্রে এত যে পরিবর্তন লক্ষ্য করা যাবে তারা কখনোই ভাবতে পারেনি। তবে যাই হোক, সে মহিলার ঔষধে কাজ দিয়েছে। কি রে, কেমন আছিস এখন? একটু বেটার। ব্যথাটা আগের থেকে অনেকটা কমেছে। তুই থাকতে কি আমি এত সহজে মরে যেতে পারি? আচ্ছা, সেই বৃদ্ধ মহিলাটি কোথায়? তাকে তো দেখছি না। আমাকে বাঁচানোর জন্য তাকে অন্তত ধন্যবাদটুকু বলি। কি, ওনাকে দেখেছিস? বাট তুই তো সারা রাত অজ্ঞান হয়ে পড়েছিলি। হ্যাঁ হ্যাঁ, মাঝরাতে একবার জ্ঞান ফিরেছিল। তখনও তিনি আমায় কিছুর একটা মিশ্রণ খাওয়ান। খেতে বড্ড তেতো, কিন্তু বারণ করিনি। আর তোরা তখন দুজনেই ঘুমিয়ে মগ্ন ছিলি। আমি ওঠার পর থেকে তাকে কিন্তু আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল বল দেখি? কি জানি, আমি তো দেখিনি। গেছে কোথায়, হয়তো ঠিক এসে পড়বে। আচ্ছা শোন, আমাদের যে কোনো উপায়ে বাড়ি যাওয়ার পথ খুঁজে বার করতে হবে। ফোনটা ডেড হয়ে পড়ে আছে, কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থাও নেই যে সেটা চার্জ করা যায়। কোনো জনবসতি খুঁজে পেলে হয়তো সেখানে কোনো ব্যবস্থা হতো। আচ্ছা সুকুমার, তুই হাঁটতে পারবি তো? হ্যাঁ পারবো, পারতেই হবে। এখন অবশ্য ব্যথাটা অল্প আছে, অনেকটাই সুস্থ বোধ করছে। বেশ, দেখি উনি কখন ফেরেন। আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা পুরো দিনটা যাত্রা করব আর রাত্রে কোনো একটা জায়গা দেখে বিশ্রাম নেব। তারপর যদি কোনো জনবসতির খোঁজ পাওয়া যায় তবে আমরা এখান থেকে ঠিক বেঁচে ফিরব।
মুহূর্তের পর মুহূর্ত কাটলো, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই মহিলা আর ফিরে এলো না। জয় আর থেমে থাকতে চাইল না। তারা কুড়ে ঘরটি ছেড়ে বেরিয়ে পড়ল। বেলা বেড়েছে, সঙ্গে সূর্যের তাপও। রাস্তায় পা রাখলো সবাই। এগিয়ে গেল সে পথটি ধরে। সারা রাত সে ঝোড়ো হাওয়ায় তাদের নিজস্ব জামা কাপড়গুলো শুকিয়ে নিয়েছিল। তা থেকে হালকা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু কি আর করার। দেখ জয়, আমাদের যা কিছু হোক একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। না খেয়ে পথ চলা ভীষণ কষ্টের ব্যাপার। যদি পেটে কিছু না পড়ে তাহলে খানিক গিয়েই হাঁপিয়ে পড়ব। তখন কিন্তু আমার পক্ষে পথ চলা অসম্ভব। তারপর সূর্য যে মাথার উপর তাপ ঢালছে, শরীরে যেটুকু শক্তি আছে সেটাও ক্ষয়ে যাচ্ছে। জয় মাথা নাড়ল। কি আর বলবে তাকে, এই অসময়ে তার মজা করার ভঙ্গিমা গেল না। এমন সময় তারা দেখে রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা রাস্তা গিয়েছে তৃপ্ত ফাঁকা মাঠের ওপর দিয়ে, আর অপরটা অজ্ঞাত জঙ্গলের দিকে। থমকে দাঁড়ায় তারা, একে অপরের দিকে তাকালো। অবশেষে ঈশা মুখ খুলল। কোন পথটা ধরবি জয়? জয় ও সুকুমার কেউ কিছু বলল না। কি যেন মাথার মধ্যে ভাবতে থাকলো তারা। আমার মনে হয় কি, জঙ্গলের পথ দিয়ে গেলে কোনো একটা খাবারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদের জীবন বাঁচানোর আগে খিদের থেকে বাঁচতে হবে, তাই এই পথ দিয়ে গেলে খাবারের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তাছাড়া এই তৃপ্ত মাঠ কত দূর অবধি আছে তা কিন্তু আমাদের জানা নেই। তাই বলি কি, গরমে মরার থেকে এই পথে যাওয়া অনেক ভালো। কি জানি, হয়তো কোনো জনবসতি এই জঙ্গলে পেয়েও যেতে পারি। সুকুমার ঈশার কথায় সম্মতি জানালো এবং মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ঈশা ঠিকই বলেছে। আমাদের এই পথ ধরে যাওয়াটাই এখন ঠিক হবে। কি জানি, ভাগ্যের জোর থাকলে হয়তো কোনো জনবসতির খোঁজ পেয়ে যেতেই পারি। তারা সেই পথটি ধরল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই গভীর জঙ্গলের দোরগোড়ায়। মনে হচ্ছে যেন এক অদ্ভুত অবয়ব ভিতর থেকে সাহায্যের হাত বাড়িয়ে তাদেরকে ডাকছে। বাতাসে মিশে রয়েছে মন জুড়ানো এক মিষ্টি সুগন্ধি। সে গন্ধে তারা তিনজনই কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। পা রাখল জঙ্গলের ভিতরে, কিন্তু তারা সম্পূর্ণ অজ্ঞাত ছিল এ বিষয়ে যে কখনো তারা এই অদ্ভুত জঙ্গলের ভিতর থেকে বের হতে পারবে কিনা। পরিবেশের লীলা খেলায় তাদের সবকিছু ভুলিয়ে দিল। তারা কে, কোথায় আছে, কোথায় যাবে, কি করবে, কিছুই তাদের মাথায় নেই। সত্যি ও মিথ্যের মধ্যে পার্থক্য করতে ভুলে গেছে তারা। সবকিছু যেন তাদের স্বর্গের পরিচয় করাচ্ছে। পরিবেশে সৌন্দর্যের কাছে তারা করজোড় করছে। বিশাল বিশাল গাছ সৌন্দর্যের মায়ায় তাদের জড়িয়ে ধরছে। তাদের ওপর উড়ে বেড়াচ্ছে কিছু অদ্ভুত সুন্দর পাখি। এক ডাল থেকে আরেক ডাল, এক গাছ থেকে আরেক গাছ। এ কোথায় এসে পড়ল তারা? এ কি এই জগতেরই অংশ, নাকি অন্য কোনো বিশ্বে এসে পৌঁছালো? বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল তাদের। ভুলেছে তারা নিজেদের ঠিকানা, ভুলেছে তারা নিজেদের পরিচয়, ভুলেছে তারা ক্ষুধা পিপাসা। তারা জঙ্গলের যতই গভীরে যেতে থাকে, সৌন্দর্যের খেলা ততই বাড়তে থাকে। তাদের মনে হতে থাকে তারা কোনো ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের তিনটি চরিত্র। কতই না জীব দেখল, কতই না পশু পাখি দেখল, আর কতই না অদ্ভুত অদ্ভুত গাছপালা দেখল, কিন্তু কোনো কিছুরই তারা শনাক্ত করতে পারল না। তারা জঙ্গলের ভেতরে এগোতে থাকলো,
কিছু দূর গিয়ে দেখল ডালে ডালে ওরাং ওটাং ঝুলে বেড়াচ্ছে। গাছের কোনো কোনো জায়গায় বেবুনও দেখা গেল। তাদের চোখ পড়ল একটি কলা গাছের দিকে। তাতে পাকা পাকা কলা ধরে রয়েছে। দেখার কিছু মুহূর্ত পর ভ্রম কাটল। আশপাশটা যেন হঠাৎই বদলে গেল। তারা কিছুই বুঝতে পারল না। একটু আগে তাদের সঙ্গে যা ঘটছিল তা কোনো স্বপ্নের মতোই কিছুতেই মনে করতে পারছে না। তার উপর সামনে কলা গাছ দেখে খিদের অনুভব হলো তাদের। গাছে কলা পাড়তে হলে তাদের কিছু কাঠ খড় পোড়াতে হবে। জয় লক্ষ্য করে যে কলা গাছের পাশে বড় বড় গাছগুলি রয়েছে, তাদের ডালে অনেক লতা জাতীয় গাছ ঝুলে রয়েছে। তার মাথায় খেলে ওঠে। লতায় ভর করে সে উঠতে থাকলো কলা গাছে। কিছুক্ষণ পর কলা পেড়ে নিয়ে নামল। কলাগুলি খেতে সাধারণ কলার মতো নয়, হালকা তিক্ত এবং বীজ রয়েছে তার মধ্যে, কিন্তু কিছু করার নেই, সেটাই খেলো তারা। খিদে পেটে সবই সয়, আর খেতেও ভালো লাগে, কি বলিস? যা বলেছিস বাস্তব কথা ভাই। আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না, খুব টায়ার্ড ফিল করছি। আর তোরা বনভোজন নিয়ে ব্যস্ত। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ভালো লাগছে না কিছু। আমরা বেঁচে ফিরতে পারবো তো? ঈশা, শান্ত হ। আমি তোকে কথা দিয়েছি এবং আগেও বলেছি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে তোদের কিচ্ছু হতে দেব না। তুই চিন্তা করিস না, আমার উপর অন্তত ভরসাটুকু রাখ। আর সুকুমার, তুই মনে সাহস রাখ, ফিরে অফিস জয়েন করতে হবে তো নাকি? বেশ। কিন্তু কি জানি, আমার মন খুব কু ডাকছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে আমাদের সঙ্গে। এই জঙ্গলের মধ্যে আসার পর থেকে মনটা কেমন ভালো লাগছে না। কেন, তোর হাজবেন্ডের উপর ভরসা হচ্ছে না নাকি? আরে তোর হাজবেন্ড একজন হাইগ্রেড মিলিটারি অফিসার, একটু তো ভরসা রাখ। ভুল ধরে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী আমি, কিন্তু ওটা হাজব্যান্ড হবে না, উঠবি হাজব্যান্ড হবে। হ্যাঁ, এবার আমাদের এগিয়ে যাওয়া উচিত। রাত নেমে আসার আগে কোনো একটা ভালো জায়গা দেখে আমরা রাতটি সেখানেই কাটাবো। তারপর সকাল হলে আবার রওনা দেওয়া যাবে। চল যাওয়া যাক। জঙ্গলের ভিতরে আসার পর থেকে সময়ের কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে না। জয় তার ওয়াটারপ্রুফ হাত ঘড়িটাও যেন কোথায় হারিয়ে ফেলেছে। এখানে সূর্যের বিন্দু মাত্র আলো প্রবেশ করছে না। গভীরে যতই যাচ্ছে অন্ধকার ততই বাড়ছে, যেন সমস্ত পরিবেশটিকে অন্ধকার গিলে খাচ্ছে। বাতাসে সুগন্ধ আর পাওয়া যাচ্ছে না, তার বদলে ভেসে আসছে ক্ষীণ কিন্তু বিদঘুটে একটা দুর্গন্ধ। ঠিক শনাক্ত করা যায় না সেটা আসছে কোথা থেকে। তারা এরই মধ্যে দিয়ে এগিয়ে গেল। ঘণ্টাখানেক হাঁটার পর তারা ঠিক ওই জায়গাটিতেই পৌঁছালো। তারা থামলো না, আবারও এগিয়ে গেল। কিছু মুহূর্ত পর আবারও ওইখানেই এসে পৌঁছালো। ততক্ষণ আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। জয় বলল, আমার কি মনে হয় জানিস, আজকের রাতটা এখানে কাটানোই উচিত। কেননা আমরা পথ হারিয়ে ফেলেছি। যে পথ দিয়ে যাচ্ছি না কেন, ঠিক এখানে এসেই পৌঁছচ্ছি। আর হাতে বেশি সময়ও নেই, রাত নামলো বলে। আমি গাছের উপর টেন্ট করছি, আজকে রাতটা এখানেই কাটাবো। তখন কাল সকালে আবার রওনা দেওয়া যাবে। কি বলিস তোরা? দুজনেই সম্মতি জানালো। জয় গাছের উপর উঠে একটা ডালকে আর একটা ডালের সঙ্গে সেই মোটা লতা দিয়ে বেঁধে দুইখানা হ্যামাক তৈরি করলো। আজকে রাতটা সেখানেই কাটাতে হবে।
হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর, হ্যাঁ লতাটা ধর, লতাটা ধর। হ্যাঁ হ্যাঁ ধর, উঠে আয়, হ্যাঁ উঠে আয়। ব্যাস, আজকের মতো এই তোর বেড। সুকুমার, এবার তুই উঠে আয়, তোরা শুয়ে পড়, আমি জেগে আছি। কেন? তুই কেন শুবি না? তোরও তো রেস্টের প্রয়োজন নাকি? না, তোরা শুয়ে পড়, আমি পাড়ায় আছি। নে নে, শুয়ে পড়, চট জলদি। ও পাশেরটিতে সুকুমার এবং এই পাশেরটিতে ঈশা শুয়ে পড়ল। জয় জেগে রইল তাদের পাহারায়। তার কোমরের সঙ্গে একটা শক্ত লতা সে মোটা ডালের সঙ্গে বেঁধে নিল, যাতে কোনো রকম তার চোখ লেগে এলে বা ঘুমিয়ে পড়লে যাতে ভারসাম্য বিগড়ে পড়ে না যায়। ঈশা ও জয় ডেকের উপর একটা বেঞ্চে বসে রয়েছে। শীতল হাওয়া তাদের শরীরটিকে শিউরে দিচ্ছে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে, তারাগুলোও স্বচ্ছ গোনা যাচ্ছে। জয়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে তারা গুনতে গুনতে ঈশা জয়কে বলল, জয়, আমার মাঝে মধ্যে কেমন ভয় করে জানিস? তুই হয়তো কখনো আমাকে একা রেখে চলে যাবি, আর আমি কুল কিনারা হারিয়ে ফেলবো। আমি জানি না কেন এসব মাথায় আসে। জয় ঈশার মুখ চেপে ধরে আর বলতে দিল না। উফ, কি আবল তাবল বকছিস বলতো? এত সুন্দর একটা দিনে, ও থরি রাত্রে, এত সুন্দর মনোরম পরিবেশে এই কি যে বাজে বকছিস? কিছু রোমান্টিক কথা বলবে, তা নয় এসব বাজে বকছি। তোর কি মনে সবসময় এরবে উল্টাপাল্টা চিন্তাধারায় আসে? আরে কিছুদিন পর আমাদের বিয়ে, আর আমাকে এখনো বুঝে উঠতে পারলি না? হ্যাঁ, মানছি আমার কাজটা খুব রিস্কি, বাট মানুষটা তো আমি খুব ইস্কি। না, আমি সেটা বলতে চাইছি না রে জয়। আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু এটাই ভাবছি, এত সুখ কি আমার কপালে সইবে? আরে হ্যাঁ বাবা, আমি তো আছি। তোকে কথা দিলাম কোনোদিন তোকে দুঃখ দেব না। তোর তবুও যদি কোনো রকম দুঃখ আসে, তাহলে আমি সেটা ভাগ করে নেব। আমার নিঃশ্বাস যতক্ষণ এই দেহতে থাকবে, তোর রক্ষা করে যাব আর ভালোও বেসে যাব। এবার আমার একটা ইচ্ছে আছে, পূরণ করে দে না। আমি ধন্য, আমি ধন্য। আমি খুব ভাগ্যবতী যে তোকে আমার জীবনের সাথী হিসেবে পেয়েছি। আচ্ছা বল, কি তোর ইচ্ছে? আমিও খুব ভাগ্যবান রে, যে তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পাবো। শোন তবে, আমার ইচ্ছে প্রথম যেভাবে তোকে প্রপোজ করেছিলাম ঠিক সেভাবেই আবার প্রপোজ করব। কারণ তুই প্রথমবার আমাকে রিজেক্ট করে দিয়েছিলি, ঠিক আছে? ঠিক আছে, আমি তবে দাঁড়িয়ে পড়ছি, তুই শুরু কর। জয় ঠিক প্রথম দিনের মতো হাতে আংটিটি নিয়ে হাঁটু গেড়ে বসল। মনে হচ্ছে যেন সে প্রথম দিনের মতোই অনুভূতি। চাঁদটি আরো ছলছল করে বড় হয়ে উঠল। একটা হালকা হাওয়া ঈশার চুলগুলো উড়িয়ে দিল। খুব ধীর এবং শান্ত গলায় জয় ঈশাকে বলল, একটু কি ঘুরে তাকা যায়? না মানে, আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি অন্য প্রেমিকদের মতো মিথ্যে প্রতিশ্রুতি দিব না, শোনাবো না তোকে কোনো মিথ্যে কবিতা, গাইবো না কোনো মিথ্যে গান, কারণ আমি এগুলো পারি না। পারি শুধু তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে, আর আজীবন বেসেও যাব। শুধু একটাই প্রশ্ন, উইল ইউ বি মাই সোলমেট? ঈশার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে জয়ের হাত থেকে আংটিটি পরিয়ে নিল এবং বলল, Yes, I also love you so much. Yes, I will be your soulmate. খুশিতে আত্মহারা হয়ে জয় নাচতে শুরু করলো। এতই উন্মাদের মতো নাচছিল যে তার জ্ঞান ছিল না সে ডেকের উপর রয়েছে। ঈশা লক্ষ্য করে জয় নাচতে নাচতে ডেকের ধারে পৌঁছেছে এবং কোথা থেকে একখানা দড়ি জয়ের পা পেঁচিয়ে ধরল।
জয় ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে গেল ডেকের বাইরে গভীর সমুদ্রে। ঈশার এরকম আকস্মিক পরিবর্তনে নার্ভ কাজ করলো না। সে থমেরে দাঁড়িয়ে রইল সেইখানে। ব্যাপারটা বুঝে উঠতে পেরে ঈশা ভয়ে আর্তনাদে চেঁচিয়ে উঠল, এ বাবারে, কে 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 বাঁচাও আমায়, বাঁচাও! সুকুমার শুয়ে পড়, কিছু হয়নি, শুয়ে পড়। এই ঈশা, কি হয়েছে? শান্ত হ, শান্ত হ। ঈশার ভ্রম কেটেছে, চোখ মোচড়ায় এবং দেখে ঘুটঘুটে অন্ধকার। কোথায় গেল সে জাহাজ? কোথায় বা সে ডেক? আর কোথায় সে বড় চাঁদ? মনে হচ্ছে যেন সব উবে গেছে। ঈশা, এই ঈশা, কি হলো? চিৎকার করলি কেন? বল, কোনো বাজে স্বপ্ন দেখেছিস? মানে এক্ষুনি আমরা সেই ট্রেকের ওপর, তারপর তুই আমাকে প্রপোজ করলি, তারপর তুই যেন ছিটকে পড়ে গেলি সেই গভীর সমুদ্রে, তারপর দেখছি আমি এখানে। হ্যাঁ, সেই দিন তোকে আমি প্রপোজ করলাম ডেকের ওপর, কিন্তু বাকি যেগুলো বলছিস সেগুলো তো মিলছে না। আই থিঙ্ক সেগুলো তোর বাজে স্বপ্ন। দেখ, আমি তোর সামনেই বসে আছি। আর হ্যাঁ, এখন শুয়ে পড়, রাত এখনো বাকি কথা সকালে হবে, ঠিক আছে? ঈশা আবার শুয়ে পড়ার চেষ্টা করল। মাঝে মাঝে হায়নার হাসির ডাক আসতে থাকলো জঙ্গলের মধ্যে থেকে। ঝিঝি লাগাতার ডেকেই যাচ্ছে। এইসব শুনতে শুনতে ঈশা কখন ঘুমিয়ে পড়ল। আস্তে আস্তে আলোর উপস্থিতি বাড়তে থাকলো। পাখির কলরব শুরু হলো চারিপাশে। তার শব্দে সারা জঙ্গলময় জেগে উঠেছে যেন। নেমে আয়, আমাদের রওনা দিতে হবে তো। তারা দুজনে লতা ভর করে নিচে নেমে এলো। এই নে, একেবারে ফ্রেশ অর্ডার বলতে পারিস। এই গভীর জঙ্গলে পানীয় জল কোথায় পেলি তুই? আর কাল রাত্রে কলা গাছ কেটেছিলাম এবং তার মধ্যে শ্বাসটি বার করে গর্ত করে দিয়েছিলাম। সেই কলা গাছেরই জল জমেছে সারা, একদম পিওর জল। কই, কখন কাটলি? আমরা কিছু টের পেলাম না কেন? কিভাবে পাবি? তোরা তখন তো ঘুমে মগ্ন। আচ্ছা, খেয়ে নে, এগোতে হবে। দেখ, জঙ্গলে এইভাবে হারিয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু তার হাল আমার কাছে রয়েছে। আমরা যে পথে যাব ঠিক সে পথের আশেপাশে কিছু চিহ্ন রেখে যাব এবং সে অনুযায়ী এগিয়ে যাব। তারপরে আমাদের এই জঙ্গলের সবচেয়ে উঁচু জায়গাটি খুঁজে বার করতে হবে। সেখানে পৌঁছে ঠিক কোনো না কোনো একটা হাল বার হয়েই যাবে। বেশ, তবে যাওয়া যাক। তারা সবাই সেই নিয়ম অনুযায়ী এগোতে থাকলো। কিছু দূর যায় আর পথের আশেপাশে কোনো রকম চিহ্ন রেখে যায়। এবার মনে হচ্ছে তারা ঠিক পথে যাচ্ছে। ধীরে জঙ্গলের ঘনত্ব কমে আসছে। মাঝে মাঝে দেখা দিচ্ছে শুকনো বড় বড় ন্যাড়া গাছ। তারা সাক্ষ্য দিচ্ছে এই জঙ্গলের আদি গাছ তারাই। কি ভয়ানক দেখতে! গাছ কখনো এত ভয়ানক হয় তা আগে জানতো না ঈশা। দেখলেই যেন গা কেমন শিউরে ওঠে। তার উপর কালো প্রজাতির কি একটা পাখি বসে রয়েছে তার ডালে। অতিকায় বড় এবং ডাক খুব কর্কশ। তারা এসব অগ্রাহ্য করে এগোতে থাকে। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তারা ক্লান্ত হয়ে ওঠে। বিশ্রামের জন্য একটা গাছের তলায় আশ্রয় নেয় তারা। গাছের তলায় বসতে গিয়ে ঈশা দেখে কোনো জীবের কঙ্কাল পড়ে রয়েছে। ছিটকে দাঁড়ায় সে। ও মা! সেই দিকে চোখ যায় বাকি দুজনের। হে বাবা, এ কিসের কঙ্কাল? কঙ্কালটিকে ভালো করে দেখল জয়। বুঝতে পারল কিসের কঙ্কাল এটা, কিন্তু তাদেরকে কিছু বলল না।
আমাদের এখানে থেমে থাকাটা ঠিক হবে না, এগিয়ে যেতে হবে। কষ্ট হলেও এগিয়ে যেতে হবে। কোনো একটা সুরক্ষিত জায়গা দেখে তখন বিশ্রাম নেব। চল, যাওয়া যাক। তারা পুনরায় হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ যাবার পর জঙ্গলের গাছ প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। বদলে দেখা দিচ্ছে সেই ন্যাড়া অদ্ভুতুরে গাছ। হঠাৎই একটা শীতল বাতাস বয়ে গেল পুরো পরিবেশটিতে। এবার মাটির উচ্চতা বাড়তে শুরু করেছে, সঙ্গে দেখা মিলেছে আকাশের। কিন্তু আকাশ স্বচ্ছ নয়, শুধু কালো মেঘে ঢাকা। সূর্যের আলো ঠিক ভেদ করে আসতে পারছে না তাকে। মেঘগুলো এতটাই ঘন এই খুলে পড়ল বলে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আজকের রাতটি কাটানোর মতো একটা জায়গা খুঁজতে হবে। কি জানি কখন বৃষ্টি নেমে আসে, আর যেভাবে মেঘগুলো ঝুলে রয়েছে বৃষ্টি নামলো বলেই। সত্যি এইসব এলাকায় বৃষ্টির কোনো ভরসা নেই। আচমকা নেমে এলেই হলো। তার আগে ভাগে কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এমনিতেই শরীরে শক্তি অনেক কম, তার উপর বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না। তারা এগিয়ে যেতে থাকলো, কিন্তু মনে হচ্ছে যেন পৃথিবী এখানে থেমে গিয়েছে। জমির উচ্চতা ক্রমশ বাড়তেই চলেছে। হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছালো যেখানে মাটি সমতল। এখান থেকে জঙ্গলটির প্রসার ঠিক পরিষ্কারভাবে দেখা যায়। বলতে গেলে এই জায়গাটি জঙ্গলের উচ্চতম জায়গা, কিন্তু এখানে সবুজের ছাপ খুবই কম। এই ন্যাড়া অদ্ভুতুরে গাছগুলোর সঙ্গ দিতে ঠিক রংবিহীন এক প্রকারের গাছ দেখা যাচ্ছে তার আশেপাশে। মনে হচ্ছে এই গাছ থেকে কেউ রংগুলো বার করে নিয়েছে এবং তার বদল ফ্যাকাশে ছাই কালার ভরে দিয়েছে। এপাশ ওপাশ ঘুরে দেখতে থাকলো জয়। দেখতে দেখতে তার নজর কাড়ে এক ভগ্নপ্রায় বিশাল প্রাসাদ, যেটা পরিবেশের সঙ্গে একদম খাপ খাইয়ে আস্তানা গেড়ে বসেছে। ও মাই গড, সুকুমার, ঈশা, ওই দেখ, ঠিক যেন কোনো জাদু শক্তি দ্বারা এইখানে এসে হাজির হয়েছে। দেখে যা বুঝছি এই আদি প্রাচীনকালের প্রাসাদ, কিন্তু এটা এখানে এলো কিভাবে? কোনো তো খেলার ঘর নয় যে কেউ এখানে হাতে করে এনে রেখে দিয়ে চলে গেছে। অবিশ্বাস্য ব্যাপার। এই অকুল সমুদ্রে নাম না জানা দ্বীপে এই জঙ্গল পেরিয়ে এটা এখানে কেই বা বানালো? আমার মাথায় কিছু খেলছে না। আমি বাক হারা। মানে কিভাবে সম্ভব? শুধু এটাই বলতে পারি, এই প্রাসাদটি 2 থেকে 300 বছরেরও বেশি পুরনো। ভাইরে, আমি জানি এটা এখন ভূতুরে প্রাসাদে পরিণত হয়েছে। আশেপাশের পরিবেশটা দেখছিস না কেমন অদ্ভুত? গাছের রং কখনো এরকম হয়? আর কি বিচ্ছিরি পাখিগুলো! আমার সন্দেহ আছে যেগুলো পাখি নাকি নরখাদক। দেখলি না সেই গাছের গোলায় কেমন কঙ্কাল পড়ে? এবার তো সব মিলে যাচ্ছে ভাই। যাই হয়ে যাক ভাই, আমি এই প্রাসাদের ভেতর যাবো না। রাম 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 রাম। হে ঠাকুর, হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর। উহ, সুকুমার, বেশি বাজে বকিস না ভাই। তুই নাকি সায়েন্সের ছাত্র ছিলি, আর এসব ভূতের কথা তোর মুখে মানায়? আরে এই জন্যই তোকে বলি ভূতের সিনেমা একটু কম দেখ। আমারও ভয় করছে জয়। ও কিন্তু কথাগুলো ঠিক বলছে। তো গাছের পাতার রং কখনো ওই রকম হয় তুই বল? আর এই জঙ্গলের মধ্যে এই প্রাসাদ, তার উপর এই ন্যাড়া গাছটা, আর তার উপর বসে রয়েছে সেই বিদঘুটে কুৎসিত পাখিগুলো। সেগুলো আদৌ পাখি কিনা তা আমরা জানি না। ঈশা, তুইও শুরু করলি? পরিবেশ অনুযায়ী গাছপালা ও তাতে বসবাসকারী জীবদের খাপ খাইয়ে নিতে হয়। তা হয়তো এই পরিবেশে নিজেদের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু এত অবাক হওয়ার কি আছে সেটা তো আমি বুঝছি না। আর এই অদ্ভুত গাছটির ব্যাপারে কি বলবি, যার কোনো রঙই নেই? ভাই, ভূত হয়, বিজ্ঞানও এখনো এসব মিথ্যে প্রমাণ করতে পারেনি। আর সব কিছুর কি এক্সপ্লেনেশন দেওয়া যায়? তুই যেদিন টের পাবি সেদিন বিশ্বাস করতে বাধ্য হবি। এইরকম কোনো দিন আসবে না, বুঝলি? আর ওই গাছ, ওর সাথে হয়তো কিছু একটা হয়েছিল, যেটা এক্সপ্রেশন অবশ্যই আছে, সেটা আমাদের জ্ঞানের বাইরে, তাই ধরতে পারছি না। এত সোজা ব্যাপারটাকে জটিল করার কিছু নেই। জয়, জয়, আমার সে কথাটি হঠাৎ মনে পড়ল।
আরে সেই বৃদ্ধটিকে, যে ঠিক কি বলতে চাইছিল আমরা তখন তার ভাষা বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে সে কি বলতে চেয়েছিল। ওই পথে যেও না, বিপদ আছে, বিপদ। ব্যাস, অঙ্ক তো মিলে গেল। এবার তোরা বসে 2 2 1 কর। আরে না না, 2 2 1 হয় না। 1 কিভাবে হয়? 2 2 তো 4 হয়। হয় না তো, হয় না। তবে এই তোদের গাঁজা খড়ি গপ্পগুলো নিছকে কাকতালীয়। বি প্র্যাকটিক্যাল। একটা আস্তানা খোঁজার জন্য জঙ্গল থেকে জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, আর অবশেষে একটা পাওয়াও গেল, আর তোরা এসব শুরু করলি। আকাশের দিকে দেখ, এই বৃষ্টি শুরু হলো বলে। আর বৃষ্টি শুরু হলে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো না, সোজা প্রাসাদের ভিতরে চলে যাব। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিস। তারা সবাই সেইখানেই থমকে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলল না, শুধু এক নাগাড়ে দেখে গেল সেই রহস্যময় বিশাল প্রাসাদটিকে। আবহাওয়ায় হঠাৎই চাঞ্চল্য দেখা গেল। আকাশে বাতাস উঠেছে, মেঘ গুড়গুড় করে ডাকতে শুরু করেছে। আশেপাশে ঝড়ো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারা দুজনে জয়ের মুখের দিকে তাকালো। জয় নিশ্চুপ। মেঘ গুড়গুড় করতে করতে তাদের কিছু হাত দূরে একটা তড়াক করে বাজ পড়ল। তারপর সুকুমার, ঈশা ওপরে জয় দৌড় লাগালো সেই ভগ্নপ্রায় প্রাসাদের দিকে। এতক্ষণ শুনছিলেন রহস্যময় দ্বীপ প্রথম পর্ব। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো গল্পের বাকি অংশটুকু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, শুনতে থাকুন দ্য অডিও অ্যাবিস।